বিয়ের বাজারে আমার চাহিদা তরতর করে শূন্যের কোঠায় নেমে এলো, কারণ আমি ধর্ষিতা। 5 ফুট 4 ইঞ্চি উচ্চতার, ছিপছিপে গড়নের, উজ্জ্বল শ্যাম বর্ণের আমি অচিরেই সবার নজর কাড়তাম। তার উপর আবার প্রকৌশলী হওয়ার হাতছানি। সব মিলিয়ে আত্মীয় স্বজন, এলাকার মানুষ, পাড়া প্রতিবেশী, তাদের আত্মীয় স্বজন, এমনকি আশেপাশের এলাকার অনেকেরই আকাঙ্ক্ষিত পাত্রী ছিলাম আমি। উচ্চপদস্থ কর্মকর্তা থেকে ব্যবসায়ী সবাই আমার রিজেক্ট লিস্টে ছিল, কারণ আমার ফোকাস তখন কেবল মাত্র পড়াশোনা আর ক্যারিয়ার। তবে এখন আর কেউ হয়তো আমাকে বিয়ের করার কথা স্বপ্নেও ভাববে না। আমার বাড়ি গ্রামেই বলা চলে, তবে ঠিক অজপাড়া গা নয়। শহরের অনেক সুবিধাই এখানে পৌঁছেছে, তবু এখানে মেয়েদের 10ম শ্রেণী পেরুবার পরই যখন বিয়ের জন্য উঠে পড়ে লাগে, সেখানে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়া আমাকে বিয়ের জন্য ঘিরে ধরাটাই স্বাভাবিক হতো। তাই দেখা যেত ইন্টারমিডিয়েট পেরুতে পারিনি এমন কেউ ও বিয়ের প্রপোজ দিতে। প্রচন্ড রেগে আমি যখন হইচই করতাম, মা বলতেন, মেয়ে যখন হয়েছিস আর বিয়ের বয়স যখন হয়েছে, যে নিতে পারবে সে ও আসবে, যে নিতে পারবে না সে ও আসবে। এত রাগ করার কিছু হয়নি। আমি ঝিনুক, বাবা একজন সরকারি ব্যাংক কর্মকর্তা, আমরা 2 বোন। আমি বর আর ঝুমুর আমার 2 বছরের ছোট। বেশ সুখেই ছিলাম আমরা। বাবা উচ্চশিক্ষিত বলেই আমাকে নিয়ে স্বপ্নটাও বেশ উঁচু দরের দেখেছিলেন। গ্রামে বাস করলেও বাবা আমাদের অন্যভাবে গড়ে তুলেছেন। স্বপ্ন দেখিয়েছেন উন্নত জীবনের, শিখিয়েছেন নৈতিকতা। আমরা 2 বোনই পড়াশোনায় বরাবর বেশ ভালো। কলেজের গণ্ডি পেরিয়ে স্বপ্ন পূরণের জন্য আমাকে নিজের বিভাগ ছেড়ে পাড়ি জমাতে হলো অন্য বিভাগে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি বলে বাবা খুব খুশি, সাথে গর্বিতও। এদিকে বাড়িতে বিয়ের জন্য একের পর এক প্রস্তাব এসেই যাচ্ছে। বাবা আর আমি নাকচ করছি সব, কারণ এখন মূল টার্গেট ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা। স্বপ্নের এত কাছে এসে আমার ফোকাস নষ্ট করতে চাচ্ছিলেন না বাবা। বিয়ে হলে পড়াশোনায় একটা সুদূর প্রসারী প্রভাব পড়বে, তাই আপাতত বিয়েতে মত নেই বাবার। এতে আমারও কিছুটা লাভ হলো। আমার জীবনে ততদিনে একজন স্পেশাল মানুষের আগমন ঘটেছে। আমার এক ব্যাচ সিনিয়র একজনের সাথে রিলেশন হয়ে যায় আমার। তাই বিয়ে যত পিছানো যায় আমার জন্য ততই মঙ্গল। কিন্তু আমার মা আমাদের এই সিদ্ধান্তের ঘোর বিরুদ্ধাচরণ করে আসছেন। ভালো ছেলে পাওয়া গেলে বিয়ে দিয়ে দেওয়ার পক্ষেই সে। বাবা বলতেন, বিয়ে তো দিবই, আজ না হোক কাল, তবে মেয়েকে স্বাবলম্বী না করে নয়। বাবা আধুনিক শিক্ষায় শিক্ষিত করলেও আমাদের উচ্ছন্নে যেতে দেননি। যথেষ্ট শালীনতার মধ্যেই থাকতাম আমরা। কিন্তু একটা ঘটনা সব এলোমেলো করে দিয়েছে। ঈদ উপলক্ষে ছুটি পড়ায় বাড়ির আসছিলাম সেদিন। ছুটি আরও 2-1 দিন আগেই শুরু হয়েছে। কিছু প্রজেক্টের খসড়া বিভাগীয় প্রধানকে জমা দিতে হবে ঈদের পরপরই। তাই প্রজেক্টটা শেষ করে আসতে হলো বলে ঈদের আগের দিন রওনা হতে হলো আমাকে। তাও আবার দুপুরের পর। গ্রামে যখন পৌঁছালাম তখন সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে। ফোনের চার্জ গাড়িতেই শেষ হয়ে গেছে বলে বাবাকে কল করে বাজার থেকে আমাকে এগিয়ে নিতে বলতে পারিনি। বাজারে নেমে বাড়ির পথে হাঁটা ধরলাম। আমি এই গ্রামের মেয়ে, পথঘাট মানুষজন সব চেনা। ভয় বা শঙ্কা কিছুই কাজ করেনি আমার মধ্যে। আমি ঘূর্ণাক্ষরেও ভাবতে পারিনি কি ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করছে আমার জন্য। বাজার থেকে আমার বাড়ি খুব বেশি দূরে না। মাটির রাস্তা বাজার থেকে বাড়ি অবধি চলে গেছে। সে পথ ধরেই হাঁটছিলাম। পেছনে কারো পায়ের শব্দ পেয়ে ঘুরে তাকাতেই কেউ আচমকা আমার মুখ চেপে ধরে, চোখ ও বেঁধে ফেলে। লোকসংখ্যা 2-3 জন অনুমান করলাম। রাস্তা থেকে আমাকে ওরা কোথাও একটা নিয়ে যাচ্ছে। সর্বাত্মক চেষ্টা করেও পেরে উঠলাম না ওদের সাথে। কোথায় নিয়ে যাওয়া হলো বুঝতে পারিনি। মানুষরূপী সেই নরপিশাচ হামলে পড়ল আমার ওপর। আমার হিজাবটা দিয়েই হাত বেঁধে রাখা হলো।
আমার কিছুই করার ছিল না। সংখ্যায় বেশি হলেও আমার ওপর একজনই অত্যাচার করেছিলে, নারকীয় অত্যাচার। কাঁদা ছাড়া সে মুহূর্তে আমার আর কিছুই করার ছিল না। জানোয়ারটা আমার মুখে গুজে রাখা রুমালটা সরিয়ে দিয়ে চলে যায়। কতক্ষণ সেখানে পড়েছিলাম জানি না। আমার গঙ্গানের শব্দের পাশ দিয়ে যাওয়া লোকজন এগিয়ে আসে, বাবাকে খবর দেয়। আমার দেরি হচ্ছে বলে বাবাও বের হয়েছিলেন। পথিমধ্যেই আমার খোঁজ পেয়ে ছুটে এলেন। সেখান থেকে আমাকে বাড়িতে নেওয়া হলো। তবে আমার শরীরে কোনো ক্ষত হয়নি, ক্ষত হয়েছে মনে। পুরো গ্রামে এই একটাই কানাঘুষা, জয়নাল সাহেবের মেয়ে ধর্ষিতা। রাতারাতি আমার পজিশন পাল্টে গেল। আমার এত বড় সর্বনাশ যে বা যারা করেছেন বাবা তাদের ছাড়বেন না বলে হম্বিতম্বি করছেন। হিতৈষীরা বুদ্ধি দিল এত মান সম্মান যতটুকু আছে সেটাও যাবে। বাবা কারো কথা কানে তুলছেন না, তিনি এর শেষ দেখে ছাড়বেন। এর মধ্যেই বাড়িতে একটা উড়ো চিঠি এলো। কে যেন দরজায় নক করে চিঠিটা রেখে চলে গেছে। বেশি বাড়াবাড়ি করবেন না স্যার। মামলা করবেন শুনলাম, তো কার বিরুদ্ধে করবেন? জানেন এসবের পেছনে কে আছে? বড় মেয়ের বিচার চাইতে গিয়ে ছোট মেয়ের সর্বনাশ ডেকে আনতে না চাইলে এসব মামলা করার কথা ঝেড়ে ফেলুন। আপনার বড় মেয়ের সাথে যা হয়েছে ছোট মেয়ের সাথে একই ঘটনা ঘটলে সমাজে আর মুখ দেখাতে পারবেন? একটু ভেবে দেখবেন। মা এবার তেলে বেগুনে জলে উঠলেন। হলো তো এবার 16 কলা পূর্ণ হলো বাবা মেয়ের। এবার ছোট জনের জীবনও নষ্ট করার পথে। ধন্য তোমরা। জীবনে এত বড় ঝড় উঠবে কখনো ভাবিনি। প্রতিনিয়ত কথার আঘাতে ঝাঁঝরা হয়ে যাচ্ছি আমি আর বাবা। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সবাই সান্ত্বনা দেওয়ার ছলে কাটা ঘায়ে নুনের ছিটা দিতে ব্যস্ত। সব অপরাধ যেন আমাদের। আরও আগে বিয়ে দিয়ে দিলে আজ এমন দিন দেখতে হতো না। মেয়েকে ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন দেখে বাবা যেন মস্ত বড় অন্যায় করে ফেলেছেন। বাবার পরিচিত একজন পুলিশ অফিসার আছে, তার মাধ্যমেই বাবা রাগঢাক করেই মামলা করেছেন। এর শেষ সে দেখবেই। পুলিশও গোপনেই অনুসন্ধান করছে। আমার এই দুর্ঘটনার কথা ভার্সিটিতেও পৌঁছে গেছে। পাশের এলাকার এক ছেলে পড়ে আমাদের ভার্সিটিতে, আমারই ব্যাচমেট। তার সুবাদেই খবর ওখানেও পৌঁছে গেল। তবে সেখানে বেশি সুবিধা করতে পারেনি খবরটা। আমার ফ্রেন্ডরা, টিচাররা খবরটাকে থামিয়েছেন অল্পতেই। আমাকে ভাইরাল করতে দেননি তারা। আমাকে বেশ মোটিভেট করে আসছেন। আমাকে থেমে গেলে চলবে না, সামনে আমার জন্য আরো অনেকটা পথ বাকি রয়ে গেছে। স্বপ্ন ছুঁতে হবে আমাকে, ভেঙে পড়লে চলবে না। আমার ভেতরটা ভেঙে দুমড়ে মুচড়ে গেছে। আমার ভালোবাসার মানুষটাও মুখ ফিরিয়ে নিয়েছে। কি অদ্ভুত! এই মানুষটা কত মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকতো আমার দিকে। সেই ঘটনার পর সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। রুম অন্ধকার করে কেঁদেই চলেছি অনবরত। রাফির কল পেয়ে মনে হলো আশার আলো পেয়েছি। ঝিনুক, যা শুনলাম তা কি সত্যি? কল রিসিভ করে এমন কথা আশা করিনি আমি। হ্যাঁ সত্যি। ওপাশের নীরবতা ভেদ করে রাফির দীর্ঘনিশ্বাস আমি ঠিকই শুনতে পাচ্ছি। কিছু বলছো না যে? আসলে ঝিনুক, আমার পরিবার কেমন তা তো তুমি জানো। ওরা কত পজেসিভ বুঝই তো। কি বলতে চাচ্ছ রাফি? আমাদের সম্পর্কটা থাকবে না এটাই তো? আমার পরিবার মানবে না ঝিনুক, ভুল বুঝো না। না, ভুল বুঝিনি। ভালো থেকো। কল কেটে ফোনটা বিছানায় রেখে জানালার পাশে দাঁড়ালাম। রাফির সাথে পরিচয়টা হুট করেই হয়েছিল। হিজাব পরে যেতাম বলে আমার ডিপার্টমেন্ট ছাড়া অন্য কেউ তেমন চিনত না আমায়। বসন্তবরণ অনুষ্ঠানে ফ্রেন্ডসদের জোড়াজুড়িতে শাড়ি পরতে হলো। খোপায় ফুল গুজে বসন্তকে বরণ করার উৎসবে অংশগ্রহণ। আপনাকে খোলা চুলে আরো বেশি সুন্দর লাগতো।
কথাটা শুনে পেছনে ঘুরে দেখলাম বেশ সুদর্শন আর পরিপাটি একজন ছেলে কথাটা বলেছে। চিনতে পারিনি বলে সামনে তাকাতেই সে আবার বলল, সত্যি বলছি, চুলগুলো খুলে দিন, আপনার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যাবে। আমি কোনো উত্তর না দিয়েই সেখান থেকে কেটে পড়ি। ফ্রেন্ডসদের কাছ থেকে জানলাম আমাদের এক ব্যাচ সিনিয়র উনি, নাম রাফি। এদিকে রাফিও আমার পরিচয় জেনে নিয়েছে ততক্ষণে। পুরো অনুষ্ঠান জুড়ে রাফির সাথে অনেকবার চোখাচোখি হয়েছে। সে এক দৃষ্টে তাকিয়েছিল আমার দিকে। আমি ভীষণ অস্বস্তিকর অবস্থায় পড়ে গেলাম। আমার দিকে কেউ তাকিয়ে থাকলে আমার খুব হেজিটেট হয়। পরদিন ক্লাস ছিল। ক্লাস শেষ করে বের হয়ে ফ্রেন্ডসদের সাথে কথা বলছিলাম। কারো প্রশংসা করলে তাকে ধন্যবাদ দিতে হয়, এই ফর্মালিটি টুকু তোমার থেকে আশা করেছিলাম। কথাটা বলে রাফি পাশে এসে দাঁড়ালো। অপরিচিত কারো সাথে ফর্মালিটি দেখাতে আমি অভ্যস্ত না। এখন তো আর অপরিচিত নই, নিশ্চয়ই আমার পরিচয় জেনেছ তুমি। এখন তো ফর্মালিটি দেখাতেই পারো। ওকে, ধন্যবাদ। কেমন যেন প্রাণহীন হলো। আচ্ছা যাই হোক, তুমি আসলেই অনেক সুন্দর। ফ্রেন্ডসদের সামনে এমন কথায় কিছুটা লজ্জিত হলাম। ওরা যে মুখ টিপে হাসছে তা দেখতেই পাচ্ছি। রাফি এমনই ছিল। প্রপোজাল ও সবার সামনেই দিয়েছিল। কিভাবে যেন আমিও দুর্বল হয়ে গেলাম ওর প্রতি। আমাদের রিলেশনের কথা মোটামুটি কমবেশি সবাই জানত ভার্সিটির। রাফি আমার পাশে বসে অপলক তাকিয়ে থাকত। আমি কথা বলতাম আর সে চুপচাপ শুনে যেত। হঠাৎ ওর দিকে চোখ পড়লে দেখতাম ওর চোখ জুড়ে মুগ্ধতা খেলা করছে। মাঝে মধ্যে বলে উঠত, আল্লাহ তোমার মধ্যে এত মায়া কিভাবে দিল? কেউ এত মায়াবী কিভাবে হতে পারে? আর সেই রাফি এখন পরিবারের দুহাই দিয়ে আমার থেকে মুক্তি চাচ্ছে। আহা জীবন! মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছি ততদিনে। চারদিকে এত কথার আঘাত। সব অপরাধ আমার ঘাড়ে চাপাতেই সবাই ব্যস্ত। আমার হিতৈষীরা কষ্ট পেলেও আমার হেটার্সরা সুযোগ পেয়ে বসে। আত্মীয় থেকে শুরু করে পাড়া প্রতিবেশীর অনেকেই ইনিয়ে বিনিয়ে কথার খোঁচায় দগদগে ঘা করে দিয়েছে ভেতরটায়। এই জীবন থেকে খুব করে মুক্তি চাচ্ছি আমি। সে ঘটনায় আমার তো কোনো দোষ ছিল না। কথাটা কাউকেই বলতে পারিনি আমি। গোসল শেষে কাপড় বাইরে মেলতে এসে শুনলাম আমার ছোট চাচি তার মেয়েকে শাসাচ্ছে, এ তো পড়ালেখার দরকার নেই। পড়ালেখা করে মেম সাহেব হতে গিয়ে ইজ্জত খোয়ানোর কোনো দরকার নেই। ঘরে কাজকর্ম শিখ, ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিবে। চাচি যে কথাগুলো আমাকে শোনাচ্ছিলেন তা আমি বেশ বুঝতে পেরেছি। দীর্ঘশ্বাস ছাড়া আমার আর কিছুই নেই বলার। রুমে এসে দরজা লক করতেই মা দরজায় কড়া নাড়া শুরু করলেন। কি হয়েছে মা? দরজা বন্ধ করেছিস কেন? দরজা বন্ধ করবি না একদম। ভয় পেও না মা, আমি কিছু করব না। এই অভিশপ্ত জীবন থেকে এত সহজে মুক্তি নেই আমার। দরজা বন্ধ করার দরকার নেই। আমরা বিপদে পড়েছি, এখন মানুষ কথা বলবেই। ভাত বেড়েছি, খেতে আয়। দুদিন পর একজন বেশ দয়া দেখিয়ে আমাকে বিয়ে করার জন্য বাড়িতে প্রস্তাব দেয়। বিপত্নিক 50 একজন বিয়ে করতে রাজি হয়েছে আমাকে, এই সুখবর নিয়ে আসে এক ঘটক। মা দেখলাম কিছুই বলল না, নীরবে শুনে যাচ্ছেন লোকটার কথা। মা তুমি ওনাকে চলে যেতে বলো, আর কখনো এমন কোনো প্রস্তাব নিয়ে সে যেন এখানে না আসে। আমার এত খারাপ দিন এখনো আসেনি। ওনাকে যেতে বলো। তুই ঘরে যা, আমি তো কথা বলছি। তুমি কি বলছো তা তো আমি দেখতেই পাচ্ছি। আর আপনি এখনো বসে আছেন কেন? যেতে বলা হয়েছে তো আপনাকে। মাইয়া মানুষের এত দেমাগ ভালো না। এই দেমাগের জন্য তো সর্বনাশ হয়েছেই, সামনে আরো হবে। কি হবে সেটা আমি বুঝে নিব। আপনি আসুন। লোকটা বিড়বিড় করে কি যেন বলে চলে গেল। এত কিছুর পরও তোদের শান্তি হয়নি? এত কথা কে বলতে বলেছে তোকে? কেউ বিয়ে করতে রাজি হব তোকে?
তাহলে কি তুমি ওই বুড়ো লোককে বিয়ে করতে বলছো নাকি? আমার কথা এই বাড়িতে কেউ শুনে কখনো? আমার কথা শুনলে এই দুর্দিন দেখতে হতো না। সবাই তো বেশি বুঝিস। এখন তোর জন্য ছোট মেয়েটার জীবনও নষ্ট হয়ে যাবে। এরপরও তোর হুঁশ হলো না। উঠতে বসতে এত লোকের এতরকম কথা শুনতে আর ভালো লাগে না। একদিন তোমাদের সবকিছু থেকে মুক্তি দিয়ে চলে যাব মা। তখন আর কেউ কিছু বলবে না। তখন খুশি হবে তো? হ্যাঁ, তুই তো আমার শত্রু, খুশি হব না? অনেক খুশি হব। আমি আর কথা না বাড়িয়ে রুমে চলে এলাম। আসলেই আমার সময় এত খারাপ হয়ে গেল। বুক ফেটে কান্না আসছে আমার। আমি তো কোনো অন্যায় করিনি, তবু আমাকে কেন এত লাঞ্ছনা সহ্য করতে হবে? সারাদিন আর রুম থেকে বের হইনি, কিছু খাওয়া ও হয়নি। কান্না করে কখন ঘুমিয়ে গেছি জানি না। বাবার ডাকে ঘুম ভাঙল। প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে তখন। সারাদিন কিছু না খেয়ে শুয়ে আছিস, এমন করলে চলবে? বাবার কথার চোখটা আবারও ভিজে উঠল। মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলাম। মন খারাপ করিস না মা, আমাদের এই দুঃসময় সব সময় তো আর থাকবে না। একদিন ঠিকই রোদ্দুরের দেখা পাবো আমরা। আর তোর মায়ের কথায় কিছু মনে করিস না। মাগুলো এমনই হয়, খুব বেশি ভালোবাসে বলেই কষ্টটাও বেশি পায়। ছেলে মেয়েদের কথা শুনিয়ে শান্তি খুঁজে, তোকে কথা শুনিয়ে নিজেই এখন পড়ে পড়ে কাঁদছে। আমি মায়ের কথায় কিছু মনে করিনি বাবা। আমার সাথেই কেন এমন হলো? জানো বাবা, এই কদিনে একটা ব্যাপার বুঝেছি, এত সংগ্রাম করে বেঁচে থাকতে যতটা সাহস লাগে মরে যেতে তার চেয়ে অনেক বেশি সাহস লাগে। আমার অত সাহস নেই বাবা। তুই এসব কেন ভাবছিস? তুই তো কোনো ভুল করিসনি মা। তুই কেন শাস্তি পাবি? যারা অন্যায় করেছে দেখবি আজ না হয় কাল তারা ঠিক শাস্তি পাবে। তুই নিজের কোনো ক্ষতি করার কথা একদম ভাববি না। ওরা তো বেশ আছে বাবা, অথচ আমি প্রতিনিয়ত মরে যাচ্ছি। আমার জীবনটা কালো মেঘে ছেয়ে গেছে। এই মেঘ কেটে রোদের দেখা আমি কখনোই পাবো না। অবশ্যই পাবি মা, দেখে নিস খুব শীঘ্রই পাবি। চল তো এখন আমার সাথে, চল তো খেয়ে নিবি। তোর মা ও সারাদিন না খেয়ে আছে। আমার ভালো লাগছে না বাবা। তুই না খেলে তোর মা ও খাবে না। আমাদের জন্য হলেও তোকে ঘুরে দাঁড়াতে হবে মা। এভাবে ভেঙে পড়লে চলবে না। তোকে তো আমি এভাবে তৈরি করিনি যে এত অল্পতেই তুই থেমে যাবি। তোকে লড়তে হবে, ঘুরে দাঁড়াতে হবে। হেরে গেলে চলবে না। চল উঠ দেখি, আমরা আজকে একসাথে খাবো। অজ্ঞতা আমাকেই উঠতেই হলো। আমাকে ওদের জন্যই বাঁচতে হবে। আমি যদি নিজেকে শেষ করে দেই তাহলে এ বাড়ি থেকে শুধু আমার নয়, আরো দুটো লাশ বের হবে। আমার কিছু হলে আমার বাবা মা ও মরে যাবে। আচ্ছা, বাবার কথা সত্যি করে আমার জীবনে কি আসলেই আবারও রোদ্দুর ফিরে আসবে? চলবে। অবশেষে রোদ্দুর। পর্ব 1। লেখা আতিয়া মিম।